Motorola H50 ফোনটা কতটা জনপ্রিয় ছিল সেটা নতুন করে বলার কিছু নাই। লাস্ট ইয়ারে তো মার্কেট কাঁপাইছে, 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত খুবই ভালো সেল হচ্ছে কিন্তু Motorola H50 ফোনটা, এবং আমরা কিন্তু দুইটা রিভিউ পাবলিশ করে দিয়েছি। যখন ফোনটা নতুন আসে তখন তো রিভিউ দিলাম, এবং লাস্ট 12 দিন আগে মেবি আমরা আরেকটা রিভিউ পাবলিশ করি, যেটাতে আমরা দেখানো ট্রাই করেছি যে এক বছর পরে এসে H50 ফোনটা আসলে কতটুকু ভালো। এবং আপনাদের থেকে প্রচুর কমেন্ট পাচ্ছিলাম যে ভাই এই সময়ে এসে অ্যারাউন্ড 30,000 টাকা প্রাইস দিয়ে হচ্ছে যে H50 এই ফোনটা কিনবো কিনা, যার কারণে এই ভিডিওটা পাবলিশ করা। তো ওইটা পাবলিশ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে MK মোবাইল পয়েন্ট থেকে আমাদের কাছে H60 যে ফোনটা রিসেন্টলি Motorola রিলিজ করেছে সেই ফোনটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং এটাকে লাস্ট 4-5 দিন ধরে ইউজ করতেছি। এই 4-5 দিনের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এটা কোনো ইনডেপথ রিভিউ না, এটার একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব যে আসলে এই H50 থেকে 60 এর মধ্যে কি কি আপগ্রেড করা হয়েছে, আদৌ কি 2-4-5 হাজার টাকা অ্যাড করে H50 না নিয়ে এই 60 ফিউশনটা নেওয়া উচিত হবে কিনা সেটা তো অবশ্যই জানতে পারবেন। আপনি যদি এই ফোনটা কিনতে চান এখন মানে H60টা, তাহলে যোগাযোগ করতে পারেন MK মোবাইল পয়েন্টের সাথে। তাদের কাছে কিন্তু যে কোনো ব্র্যান্ড নিউ অথবা ইউজড ডিভাইস কিন্তু আপনি পেয়ে যাবেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে, তাছাড়াও চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। শুরুতে যদি এটা ডিজাইন দেখেন, না ডিজাইন নিয়ে কথা বলার মতো কিছু নাই, কারণ Motorola যে ফোনগুলো সেগুলো দেখা যায় যে স্যামসাং স্টাইলের হয়ে থাকে, যেরকম স্যামসাং এ একটা সিগনেচার ফলো করতেছে, তাদের সবগুলো ফোন একই রকম। Motorola ফোনগুলো একদমই সিমিলার হলেও H50 থেকে কিন্তু এই 60 এর মধ্যে একটু ডিফারেন্স আসছে। যেরকম আপনি ক্যামেরা বাম্পে দেখবেন যে এই জায়গায় কিন্তু 4টা ক্যামেরার মতো দেখা যাইতেছে, যদিও কিনা এই জায়গায় ক্যামেরা 2টা, হ্যাঁ ঠিকই শুনছেন যে 2টা ক্যামেরা। H50 তে কিন্তু মাত্র 2টা লেন্সই ইউজ করা হয়েছিল, বাট এটা দেখতে কিন্তু একটু বেশি প্রিমিয়াম লাগে এবং দেখতে একটু দামি লাগে আর কি, মানে H50টার পাশাপাশি যদি আপনি এই ফোনটাকে রাখেন আর কি। Motorola প্রত্যেকটা ফোনে যেরকম ভিগান লেদার ইউজ করে, এটার পিছনে হচ্ছে যে ধরনের একটা আর্টিফিশিয়াল লেদার ইউজ করছে। এইটা এক একজনে পছন্দ করে, আবার এক একজনে পছন্দ করে না, কিন্তু আমি হচ্ছে যে পার্সোনালি পছন্দ করি না। এর কারণ হচ্ছে এটা খুব দ্রুতই ময়লা হয়ে যায়। এটাকে আমি 2-4 বার সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করছি, হয়তো বা ভিরলগুলো দেখতেছেন ওইগুলো ধোয়ার পরেই হচ্ছে যে পরিষ্কার করে তারপর আমি ভিরলগুলো নিলাম। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু Motorola বক্স থেকে তাদের কেস সরাই নিছে, মানে আপনি H60 যদি কিনেন তাহলে এটার কোনো ধরনের ব্যাক কভার পাবেন না। ব্যাক কভার না পাওয়ার কারণটা কি আমি জানি না, বক্স থেকে এটা সরিয়ে নেওয়া একদমই উচিত হয় নাই, কারণ হচ্ছে এটা আপনি আফটার মার্কেট থেকেও এখন কিন্তু কিনতে পাবেন না। এখন যারা নতুন অবস্থায় ফোনটা কিনবেন হয়তো বা 2-4 মাস পরে দেখা যাবে এটার কভার আসবে, তো সেই জায়গায় এতদিন আপনার ফোনটা কিন্তু অনেক বেশি বিশ্রী হয়ে যাবে। দিকে তাকান তাহলে এই ফ্রেমটা অবশ্যই একটা প্লাস্টিক ফ্রেম, কিন্তু এখন যদি এটা সামনের দিকে তাকান তাহলে এই জায়গায় দেখতে পারবেন যে একটা কোয়াড কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, মানে ডিসপ্লে চারপাশেই হচ্ছে যে কার্ভ। আমরা আগে দেখতাম যে ডিসপ্লে 2 সাইড কার্ভ থাকে, লেফট সাইড এবং রাইট সাইড, কিন্তু এইবার হচ্ছে যে বটম এবং টপ সাইড দুইটাই কিন্তু কার্ভ করা হয়েছে, যার কারণে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে, মনে হয় যে ডিসপ্লেটা নিচ থেকে উপর দিকে উঠে আসে। আপনারা তো সবাই জানেন যে আমি পার্সোনালি এত কার্ভ ডিসপ্লে পছন্দ করি না। আমি H50টা রিসেন্টলি যেহেতু ইউজ করছি, আমার ভালোভাবে মনে আছে যে H50টা কিন্তু এত বেশি কার্ভ ছিল না, কিন্তু H60 যেটা সেটা একটু বেশি কার্ভ করা হয়েছে। প্রথম অবস্থায় এই ডিসপ্লেটা দেখে আমি ভাবতেছিলাম যে এটার মধ্যে প্রচুর পরিমাণের মিস টাচ হবে, টাচ করতে গেলে দেখা যায় যে এই জায়গায় টাচ করবো অন্য জায়গায় কাজ করবে, কিংবা এর যে নেভিগেশনগুলো রয়েছে মানে জেস্টারগুলো ঠিকঠাক কাজ করবে না। কিন্তু এটা ইউজ করতে গিয়ে আমি সারপ্রাইজ যে এর প্রত্যেকটা জেস্টার ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং খুব একটা মিস টাচ হচ্ছিল না। হ্যাঁ টুকটাক মিস টাচ হয়, যেটা একদমই কম। এই জায়গায় ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির একটা POLED ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে, তার মানে হচ্ছে এটা একটা 10 বিট প্যানেল। আর এই জায়গায় কিন্তু 120 হার্জের হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর এটার পিক ব্রাইটনেস 4500 নিটস, ঠিকই শুনছেন 4500 নিটস হচ্ছে এটার পিক ব্রাইটনেস। আপনি যখন ডিরেক্ট সানলাইটে গিয়ে ইউজ করবেন তখন আপনি দেখবেন যে এটা খুবই চকচকা দেখা যায়। কিন্তু আমার কমপ্লেন হচ্ছে যে স্যামসাং S25 আলট্রার মধ্যে যে জায়গায় হচ্ছে 2500 নিট পিক ব্রাইটনেস ইউজ করা হয়, সেই জায়গায় একটা 30-32 হাজার টাকার ফোনের মধ্যে এত বেশি পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে, কিন্তু ডিরেক্ট সানলাইটে গেলে আপনি ওইভাবে ফিল করতে পারবেন না, কিংবা S25 আলট্রার সাথে সাইড বাই সাইড রাখলে দেখবেন যে এটার ব্রাইটনেস কমই লাগতেছে। চাইনিজ ফোনগুলো নাম্বার গেমের পিছনে সারা বছর দৌড়ায়, এখনো দৌড়াইতেছে, এটা কিন্তু 4500 নিটস কখনোই যেতে পারে না। টিপিক্যাল ব্রাইটনেস যেরকম 1500 নিটস পর্যন্ত থাকে ওই রকমই থাকে, কিন্তু ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই মানে আপনি প্রবলেম ফেস করবেন না। ডিরেক্ট সানলাইটেও খুবই ভালোভাবেই দেখা যাচ্ছিল। আর এত সুন্দর কার্ভ ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 7i, যার কারণে কিন্তু ডিসপ্লেটা খুবই শক্তপোক্ত। দেখা যায় যে নরমালি এই ধরনের যে কার্ভ ডিসপ্লেগুলো রয়েছে সেগুলোর যে স্ক্রিন প্রোটেক্টর সেগুলো কিন্তু আমরা মার্কেটে খুঁজে পাই না, পেলেও দেখা যায় যে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, পাওয়া যায় না ম্যাক্সিমাম টাইমই, যার কারণে কিন্তু আপনি যে কোনো একটা পলি লাগিয়ে এই ফোনটাকে ইউজ করতে পারবেন, খুব একটা প্রবলেম হবে না। তারপরেও গ্লাস হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকেই। Motorola A60 এই ফোনটাকে হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটার মধ্যে কিন্তু Dimensity 7400 যে চিপটা আছে সেটা ইউজ করা হয়েছে। হ্যাঁ আমার হাতে হচ্ছে যে এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই রয়েছে, আর এটা যে গ্লোবাল ভেরিয়েন্টটা সেটার মধ্যে কিন্তু Dimensity 7300 যে 4 nm চিপটা ইউজ করেছে সেটা ইউজ করেছে। তো এখন আপনি যদি কিনেন তাহলে আমি বলবো যে অবশ্যই আপনি এটা যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে সেটাই কিনতে পারেন, এবং মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে বাংলাদেশে ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই সেল হয়ে থাকে। এটার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, পারফরমেন্স খুবই ভালো ছিল। এটা রেগুলার লাইফে ইউজ করতে গিয়ে আমি একবারও ল্যাগ হ্যাঙে দেখা পাই নাই, অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই স্মুথলি হচ্ছিল, এবং একবার আমি
স্টার্টারিং এর দেখা পাই নাই। তার থেকে ভালো ব্যাপার হচ্ছে যে Motorola কিন্তু ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে একদমই সিমিলার একটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউজ করা ট্রাই করে। Motorola কিছুটা কাস্টমাইজ করে, কিন্তু এই কাস্টমাইজটা খুব বেশি একটা চোখে পড়ার মতো না, দেখা যায় যে স্টক অ্যান্ড্রয়েডের মতোই লাগে। Motorola কিছু টুকটাক ব্লুটুথ দেওয়া হয়, তো এটা খুব বেশি একটা নোটিস করার মতো না। এটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ আসছে। এটার মধ্যে আপনারা আর 3 বছর হচ্ছে যে মেজর সফটওয়্যার আপডেট পাবেন। তার মানে হচ্ছে যে এটার মধ্যে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনারা আপডেট পাবেন। তো সফটওয়্যার নিয়েও কিন্তু Motorola খুবই ভালো সাপোর্ট দিয়ে থাকে, রেগুলারই কিন্তু তারা আপডেট করে থাকে। তো যারা রেগুলার লাইফে ইউজ করার জন্য একটা ফোন কিনতে চান বা টুকটাক গেমিং করবেন, তাদেরকে আমি এই ফোনটা অনায়াসেই সাজেস্ট করতে পারি। এটার পারফরম্যান্স নিয়ে অ্যাটলিস্ট আপনারা হতাশ হবেন না। কিন্তু আমার একটা কমপ্লেন হচ্ছে 2025 সালের মাঝামাঝি সময়ে এসে এই ফোনটার মধ্যে UFS 2.2 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে। এইটা আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারি নাই। এটাতে যদি UFS 3.1 ইউজ করা হতো তাহলে এটার পারফরম্যান্সটা আরেকটু বেটার পেতাম, এবং দেখা যায় যে লং টাইম যখন এই ফোনটা ইউজ করবেন আপনি, মানে 2-4 বছর ইউজ করতে গেলে তখনও ভালো একটা সাপোর্ট পেতাম। বাট এটার মধ্যে কিন্তু UFS 2.2 ইউজ করা আছে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম, দেখে এর ব্যাক সাইডে 4টা ক্যামেরা মনে হলো, এই জায়গায় কিন্তু কাজের ক্যামেরা মাত্র 2টাই। একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পাশাপাশি 30 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করা আছে। আপনি যদি মেইন লেন্সের ছবিগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে, এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো রাখতে পারে। আমি দেখলাম যে Motorola কিন্তু বরাবরই ক্লোজ টু ন্যাচারাল একটা কালার রাখার চেষ্টা করে, এবং Motorolaর কালার আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। কিন্তু এইটার মধ্যে আমি খুব বেশি একটা আপগ্রেড দেখি নাই। যেরকম S50 যখন আমি ইউজ করি সেটাতেও আমি সিমিলার একটা আউটপুট পাচ্ছিলাম। 16 এ এসে হয়তো আমি ভাবছিলাম যে ক্যামেরাতে একটু বেশি আপগ্রেড আসবে, কিংবা এটার মধ্যে একটা টেলিফোটো লেন্স ইউজ করা হতে পারে। তো এই ধরনের আশা আর পূরণ হলো না। এটা থেকে আপনি একদমই 15 এর মতো সিমিলার একটা আউটপুট পাবেন, খুব বেশি আহামরি যে আপগ্রেড হয়ে গেছে ব্যাপারটা এরকম না। তারপর যদি আপনি আলট্রাওয়াইড লেন্সে আসেন তাহলে দেখবেন যে এটা দিয়েও মোটামুটি ভালোই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে, কিন্তু খুব বেশি একটা ডিটেল কিন্তু রাখতে পারে না। দেখা যায় যে লো লাইটে গেলে এর আলট্রাওয়াইডটা খুব বেশি স্ট্রাগল করতে শুরু করে, প্রচুর পরিমাণের নয়েজ এবং গ্রেন চলে আসে ছবিতে। তাছাড়া প্রপার লাইট কন্ডিশনে যদি এর আলট্রাওয়াইড দিয়ে ছবি তোলেন তাহলে মোটামুটি ইউজফুল ছবি কিন্তু তোলা যাচ্ছিল। এর ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এটার ছবিগুলো খুবই জোস ছিল, খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে। দেখা যায় যে আপনি যখন বিউটিফিকেশন অফ করে দিবেন তখন আপনার ফেসের ছোটখাটো দাগগুলো খুব ক্লিয়ারলি দেখা যায়, মানে খুবই শার্প ছবি দেয়। কিন্তু দেখা যায় যে একটু বেশি প্রসেস করার কারণে অনেক সময় দেখা যায় যে প্রসেসে একটু ঝামেলা করে ফেলে, তখন দেখতে আবার খারাপ হয়ে যায়। বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু খুবই ভালো ছবি দিতে পারে। ইভেন এর সেলফি ক্যামেরা দিয়ে যখন পোর্ট্রেট সেলফি নেবেন তখন দেখবেন যে HD টা একটু খুবই ভালো করতে পারে। এখন কথা বলা যাক এটার পোর্ট্রেট ছবিগুলো নিয়ে। এর পোর্ট্রেট ছবিগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে, মানে Motorola ছবিগুলো। এটাতে কিন্তু আপনি 3টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, যদিও কিনা এটাতে একটা লেন্স ইউজ করা আছে 24mm, 35mm এবং 50mm। 3টা ফোকাল লেন্থে আমি ছবি তুলে দেখেছি যে খুবই শার্প এবং ডিটেল ছবি তুলতে পারে। কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে 35 এবং 50mm দিয়ে ছবি তুলেছি, কারণ 24mm দিয়ে যখন পোর্ট্রেট ছবি তোলা যায় সেই পোর্ট্রেটগুলো দেখতে এতটাও সুন্দর হয় না, যদিও কিনা ডিটেল একটু বেশি রাখতে পারে। বাট পোর্ট্রেট যখন ফোকাল লেন্থ বেশি হয়, মানে একটু লং ফোকাল লেন্থে পোর্ট্রেট ছবি তোলা যায়, সেগুলো দেখতে কিন্তু ভালো লাগে। এর HD রেট খুবই ভালো ছিল। দেখা যায় যে এই প্রাইস রেঞ্জে যদি পোর্ট্রেট ছবির জন্য একটা ফোন খুঁজে থাকেন তাহলে আমি অনায়াসেই এই ফোনটাকে সাজেস্ট করতে পারি, কারণ এটার পোর্ট্রেটগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। ইভেন কালারটাও কিন্তু খুবই ভালোভাবেই ধরে রাখতে পারে। এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন এর একটা ভিডিও স্যাম্পল দেখে আসি, তাহলে আইডিয়া করতে পারবেন যে এটা দিয়ে আপনি কেমন লেভেলের ভিডিও পাবেন। এটা হচ্ছে Motorola A60 এর মেইন ক্যামেরা ভিডিও। মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ কিন্তু আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং হাতে নিয়ে যদি আপনি আপনার নিজের ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। এবং ভিডিওর স্টেবিলাইজেশনটা যদি একটু চেক করি তাহলে বুঝতে পারবেন যে 4K 30 fps কিন্তু ভালো স্টেবল ভিডিও হয়। যদি একটু দৌড়াদৌড়ি করে ভিডিও করি তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা। এখন আমরা হচ্ছে যে এর আলট্রাওয়াইডে সুইচ করব। এটা হচ্ছে এর আলট্রাওয়াইডের ভিডিও। আলট্রাওয়াইড দিয়ে যদি হাতে নিয়ে ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন, এবং কতটুকু ওয়াইড ভিডিও পাইতেছেন সেটা আই থিঙ্ক বোঝা যাচ্ছে। আলট্রাওয়াইডের ভিডিও নর্মালি একটু স্টেবল হয়ে থাকে, তো এটার স্টেবিলাইজেশন চেক করার খুব একটা দরকার নাই। আর আমার কাছে পার্সোনালি অ্যান্ড্রয়েডের আলট্রাওয়াইডগুলো খুব বেশি একটা ইউজফুল মনে হয় না। ওইগুলো দিয়ে মানে ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনগুলো দিয়ে দেখা যায় যে আলট্রাওয়াইড দিয়ে ভিডিও করলে খুব ভালো একটা ভিডিও আসে না। তো সেই জায়গায় এটার ভিডিও কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাতে পারেন। একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে আমার হাতের ইউনিটটা হচ্ছে একটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট যদি আপনি কিনেন তাহলে ব্যাটারি হিসেবে থাকবে হচ্ছে আপনার ফোনের মধ্যে 5500 mAh এর ব্যাটারি, আর যদি গ্লোবাল ভেরিয়েন্ট কিনেন তাহলে 5200 mAh এর ব্যাটারি থাকবে। আমার হাতের এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। এটা থেকে অনায়াসে আপনি 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। দেখা যায় যে আপনি যদি সকালে 9টা বাজে এটাকে ফুল চার্জ করে বাসা থেকে বের হন, আপনি রাতে বাসায় ফিরেও দেখবেন যে এটার মধ্যে 30-40% চার্জ থেকে যাবে। মিনিমাম 30% চার্জ তো থাকবেই, যদি কিনা আপনি আউটডোরে ঘুরে ফিরে প্রচুর পরিমাণের ছবি ভিডিও না করেন। দেখা যাচ্ছিল যে আপনি ডিরেক্ট সানলাইটে যখন এটা দিয়ে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, তখন একটু বেশি ব্যাটারি ড্রেন হচ্ছিল। তাছাড়া যদি ইনডোর কন্ডিশনে ইউজ করা যায় তখন ব্যাটারি ব্যাকআপটা একটু বাড়তেছিল। এটা ডিপেন্ড করে আসলে আপনার ইউজিং প্যাটার্নের উপরে। দেখা যায় যে আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন আউটডোরে তখন একটু চার্জ বেশি খাবে। এটাই হচ্ছে যে ফোনের নেচার। এটা থেকে কিন্তু অনায়াসে আপনি 7 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে এটার প্রাইসটাই তো এখন আপনাদেরকে জানানো হয় নাই। এটার প্রাইসটা এখনো এক্স্যাক্টলি শিওর বলা যাচ্ছে না, যেহেতু রিসেন্টলি মার্কেটে আসলে দেখা যায় যে ফোনের প্রাইস ঠিকঠাক থাকে না, কিছুদিন গেলে কমে যায়। তো এটা এখন কিন্তু 32 থেকে 35
বেশি এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, ফোনের ভেরিয়েন্টের উপরে ডিপেন্ড করে। তো এটার আপডেট প্রাইসটা জানার জন্য এমকে মোবাইল পয়েন্টে একটা নক করতে পারেন। তো আপনি যদি আর কিছুদিন পরে কিনতে চান, মানে 1 মাস 2 মাস পরে কিনেন, তখন কিন্তু এটার প্রাইসটা মানে একটা ফিক্সড জায়গায় চলে আসবে, তখন মানে কিনলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয়, একটা ফোন মার্কেটে ঢোকার সাথে সাথে না নেওয়াই ভালো। তো এই প্রাইস রেঞ্জ আমার কাছে মনে হচ্ছে যে 2025 সালে যেহেতু মোটরোলা H50টা এখনও মানুষজন কিনতেছে, তো এই 60টা আমার কাছে মনে হচ্ছে এখন থেকে শুরু করে 26 সালের মাঝামাঝি সময় পর্যন্ত অনেক বেশি সেল হবে, কারণ এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং দেখতে আরেকটু বেশি প্রিমিয়াম লাগে। তো আপনারা পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান এবং কি ফোনের রিভিউ দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ভিডিও সম্পর্কে আপনি চাইলে আমাদেরকে ফিডব্যাক দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।